কাউন্সিলের পক্ষ থেকে যে কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামটা করছি, এটা কাউন্সিলের একটা স্পেশাল ব্রাঞ্চ, সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংসের, মানে কি বলবো, মানস কন্যা বা মানস পুত্র বলতে পারিস। সেটা শুরু হয়েছিল গত বছর গরমের ছুটিতে কাউন্সিলে। তারপর আস্তে আস্তে একাধিক ফেজে সারা রাজ্যের বিভিন্ন জেলায় হচ্ছে। কৃষ্ণনগর খুব সম্ভবত নদিয়া জেলা, তাই তো? এর আগের বার নদিয়ার কল্যাণীতে হয়েছিল গত আগস্ট সেপ্টেম্বর মাসে। এবার আমরা কৃষ্ণনগরে এসেছি। এখানে উপস্থিত কোনো ছাত্রছাত্রী কি কল্যাণীর প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছিলি? ডু হ্যাভ এনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স? অল্প কটা হাত দেখতে পাচ্ছি। তাহলে তারা এই বিষয়টা সম্পর্কে অবগত। কাউন্সিল মূলত বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় উৎসাহ দেওয়ার জন্য এই কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম বা সিজিপিটা শুরু করে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির গ্রুপ অফ এক্সপার্ট টিচার আমরা আছি। সব জায়গায় যেমন তোরা সুযোগ পাচ্ছিস না, বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা আসছে বিভিন্ন জেলার, তেমনি বিভিন্ন জায়গায় আমরা টিচাররাও বদলে যাচ্ছি, কারণ নিজেদের স্কুলেও তো পড়াতে হবে। এই গ্যাপে গ্যাপে আমরা আসছি, তাহলে আমাদের একটা বৃহত্তর পরিবার সৃষ্টি হচ্ছে। কেমিস্ট্রিতে অনেক কিছু করালেন অমিত স্যার, তোদের সাথে সাথে আমরাও একটু পড়লাম, খুব সুন্দর ইন্টারাকশন হয়েছে। এবার আমরা চলে যাই ফিজিক্সের যে ছোট্ট অংশে। ছোট্ট অংশ এই কারণেই বলছি, 2 বছরের সিলেবাস, কম্পিটিটিভে কনসেপ্টের কোনো তো রূপরেখা হয় না, সিলেবাসটা একটা গাইডলাইন অনলি। সেখান থেকে কাউন্সিলের গ্রুপ অফ টিচার্স 3টে সেট তৈরি করেছেন, তার বিভিন্ন এরা থেকে কিভাবে আমাদের প্ল্যানিংটা আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ প্রতিটা বিষয়েরই 3টে করে সেট তৈরি করা হয়েছে। কেমিস্ট্রি আর ফিজিক্স প্রতি সেটে 20টা করে কোয়েশ্চেন আছে, 60টা টোটাল কোয়েশ্চেন পেয়ে যাবি তোরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে ইউটিউব, ফেসবুক চ্যানেল আছে সেগুলোতে, এবং যেদিন যেটা হচ্ছে ঠিক ইমিডিয়েট 24 আওয়ার্সেই ওটাকে আপলোড করে দেওয়া হচ্ছে। এই থার্ড ফেজের আজকেরটা 7 সিজিপি, মানে এর আগে 5-6টা সিজিপির ভিডিও তোরা অলরেডি দেখতে পাবি। এই ক্লাসটারও এই যে 3টে সেটের মধ্যে থার্ড সেট এটা, সেই সেটের যে 20টা প্রশ্ন আছে, সেই 20টা প্রশ্নের মধ্যে 13-14টা প্রশ্ন আমরা উত্তর 24 পরগনা জেলায় আলোচনা করেছি। যে 7-8টা বাকি আছে এখানে, সেটাতে তো জোর দেবই, তার পাশাপাশি আগের দিন যা আলোচনা হয়েছে তার যতটা পারবো, আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত সময় <1 hour, তো সেই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব। শুরু করি। আমি সহেলি সেন চৌধুরী, যেমনভাবে সঞ্চালক বলে দিলেন, আমার স্কুলের নাম উত্তর 24 পরগনার পানপুর মাখনলাল হাই স্কুল। আমরা দেখ এখানে 19টা টপিককে নিয়েছি, যেই টপিকগুলো কমন এবং প্রধান, সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোক, যেই মেন হোক বা নিট তার সমতুল্য কোনো মেডিকেল বা নার্সিংয়ের যে এন্ট্রান্সগুলো, নার্সিং এন্ট্রান্সগুলোও কিন্তু কম্পারেটিভলি একটু যারা ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে অত স্বল্প সিটে বা সেই দিনটা ক্র্যাক করতে না পারায় মেয়েরা অনেকে ফেলিওর হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নার্সিং বা আয়ুর্বেদের যে পরীক্ষাগুলো হয় সমতুল, এর থেকে একটু কঠিন প্রশ্ন হয়, সোজা প্রশ্ন হয়, কিন্তু সিলেবাস প্যাটার্ন সবই একরকম। ওই কারণে আমরা বলছি যে সমতুল। এখন তো আর কোনো রেগুলার পরীক্ষার চাপ নেই, 1-1.5 মাস ধরে শুধুই কম্পিটিটিভ পরীক্ষা হবে। সেইগুলোর ওপর ভিত্তি করে আমরা 4টে সেমিস্টার থেকে 5টা করে কোয়েশ্চেন নিয়েছি। তার চ্যাপ্টার ওয়েটেজগুলো, এটা দেখতে হয়তো অসুবিধা হবে, একটু ছোট তো, দেখা যাচ্ছে কি কিছু? ডাইনামিক্স, তার মধ্যে মানে ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট আছে, ওটা আমি স্কিপ করব, একটু দেখিয়ে দিচ্ছি তোদের প্রশ্নগুলো, ডিসকাশনটা স্কিপ করব, কোয়েশ্চেনে চলে যাই। আমার স্লাইডগুলোয় দেখ ওই যেটা আমি স্কিপ করে গেলাম, কারণ প্রিভিয়াস ক্লাসগুলোতে গিয়ে দেখেছি একই স্লাইডে এত ছোট ছোট বলে দূরের থেকে দেখা যায় না, কিন্তু তাতে অসুবিধা হবে না। আমার প্রতিটা স্লাইডে কোন এরা থেকে কোয়েশ্চেনটা করা হয়েছে তার হেডিংও দেওয়া রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ডাইমেনশন অ্যানালিসিস।
এটা তোরা খুব সহজ, অনেক ছোট ক্লাস থেকে শিখছিস, কিন্তু এত শর্ট টাইমের মধ্যে করতে হয়, ফলে ইকুয়েশন ডিরাইভ করে, যেমন এখানে কোশ্চেনটা কি আছে, স্ক্যান করেছিস, মোবাইল আছে তোদের কাছে? যদি মোবাইলে স্ক্যান করে থাকিস, যে স্ক্যানারটা দেওয়া, তাহলে আমার 1 থেকে 20 কোশ্চেনটা তোদের ওখানে সিরিয়ালি আসবে 41 থেকে 60। এটা কোশ্চেন নাম্বার 41। আর আমার স্লাইডের প্রথম প্রশ্ন, if E and G respectively denote mechanical energy and gravitational constant, what will be the dimension of E by G? উত্তর দিবি? সি সি। আর কেউ বল। আনসার হচ্ছে বি। কিভাবে? স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ কি না? মেকানিক্যাল এনার্জি ডাইমেনশন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টি। যদি না এটাও না পারা যায়, রিকল করা যায়, তাহলে এনার্জি মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সেই ক্লাস 9-এ ফিরে যেতে হবে, ফোর্সের ডাইমেনশন কি, তারপর ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন গুণ করে। কিন্তু অত করতে করতে দেখবি ঘন্টি বাজিয়ে। তো ওই জন্য বেসিক কিছু ডাইমেনশন চ্যাপ্টার থেকে খুব ইজি কোয়েশ্চেন আসে, কিন্তু যেমনভাবে সি বা 3 দেখালো, ওইখানেই ভুলটা হয়ে যায় এই সূচকের ক্যালকুলেশনে। ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল ফোর্স জি এর ডাইমেনশন হচ্ছে m - 1 l কিউব টি টু দি পাওয়ার -2। এবার দুটো রেশিওতে বসিয়ে এদের অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু আসছে অপশন বি। এগুলো একটু ভুল হওয়া একেবারে অস্বাভাবিক নয়, একদম শুরুতে 11-এর ফার্স্ট সেমিস্টারে করেছিস, কিন্তু প্র্যাকটিসটা যদি না থাকে, তাহলে যেমন অমিত স্যার বলছিলেন যে সোজাগুলো ভুল কোনোভাবেই, তো এখানে নেগেটিভ মার্কিং আছে, এখানে বুঝে অ্যান্সার করতে হবে। আমি কম অ্যান্সার করি আর বেশি অ্যান্সার করি, একটা ভুল আমাকে অনেকটা পিছিয়ে দেবে। নেক্সট, কোঅর্ডিনেট জিওমেট্রির সঙ্গে অ্যাসোসিয়েটেড কাইনেমেটিক্স। A body starting from rest moves along a straight line with constant acceleration. The variation of speed with distance will be given by, এটা খুব সোজা। কোথায় বল, আমি দেখতে পাচ্ছি না, মুখে বল। 1 পেয়েছি, 1। নেক্সট 2, তাহলে বাকিরা 3 4 and so on। যদি অপশনে 5 থাকতো 5 গো। Right option is C. How? We know V square is equals to U square plus কেউ লেখে 2AS, কেউ লেখে 2FS. As the particle is in static condition, the U will be 0. স্থির অবস্থা থেকে শুরু করেছে, ইউটা 0, তাহলে ইকুয়েশন will be V square equals to 2AS. এটা কার মতো লাগছে? y square equal to 4kx। এখানে গেলে অসুবিধা হচ্ছে। কার সমীকরণ? প্যারাবোলার তো। তাহলে 1 2 কারা কারা বললো, কিসের বেসিসে বললো? এগুলো কিন্তু সোজা প্রশ্ন, একটা উত্তরও আমি এখন অবধি সঠিক পাইনি। দুটোর মধ্যে 2-তে 0 0 নয়, কম্পিটিটিভ এক্সাম -1 -1 -2। আচ্ছা, কোঅর্ডিনেট হলো না, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের কিছু করব না? গ্র্যাভিটেশনটা সোজা, ওই দুটো কোশ্চেনের মধ্যে আমি কিন্তু এখন না শুনে না করলাম, আস্তে আস্তে ফিরবো কিন্তু পরে।
ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন না করলে ম্যাথ ক্লাস করবি কি করে? এরপরে আসে না ম্যাথ ক্লাস শেষে। দ্য এসকেপ ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি মানে হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগের ফর্মুলা কি? কোশ্চেনটা দেখ, স্ক্যান করে দেখ, আমি পড়ে দিচ্ছি। দ্য এসকেপ ভেলোসিটি ফর আর্থ ইজ ভি। A planet having 9 times mass that of the Earth and radius 60 times that of the Earth. What will be its escape velocity? মানে পৃথিবীর ব্যাসার্ধের 16 গুণ ব্যাসার্ধ আর ভরের 9 গুণ ভর বিশিষ্ট কোনো একটা গ্রহের মুক্তিবেগ কত হবে? শুধু জানতে হবে মুক্তিবেগের ইকুয়েশনটা। চলে আয় দেখি, তুই উঠে চলে আয়। স্কুল ইউনিফর্ম লাল ওড়না তার আগের জন, উইদাউট ইউনিফর্ম মানে অ্যাট দ্য ভার্জ অফ কলেজ, ওই জন্য স্কুল ইউনিফর্মটাকে দিয়েছে ছেড়ে। চট করে চলে আয়। সি হবে স্যার। ওপরে আয়। আর কেউ কিছু বলবে? ও অপশন সি বলেছে, সি। এটা জোর দিয়ে বলছে সি হবে। নাম কি? রাজশ্রী নাথ। ইউনিফর্ম কোথায়? ম্যাম আমি স্কুলের তরফ থেকে আসিনি তো, দুদিন আগে করেছিলাম, এবার আচ্ছা 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 আচ্ছা। গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর রাজশ্রী। রাজশ্রী তো, রাজশ্রী ও ঠিক বলেছে, কারণ ফর্মুলাটা হচ্ছে মুক্তিবেগের ফর্মুলাটা কি বল? √2gm/r। √2gm/r। এক জি তো ফিক্সড, একটা এম এর জায়গায় বসবে 9m, আর এর জায়গায় বসবে 16r, রুটের বাইরে আসলে 3/4। ফার্স্ট কোশ্চেনটা ডাইমেনশনের থেকে ছিল ইজি মোস্ট, এটা সেকেন্ড ইজিয়েস্ট। থ্যাংক ইউ। এইবার ভিসকোসিটি, সান্দ্রতা। The velocity of water in a river is 18 km/h. তা নদীতে জলের গতিবেগ হচ্ছে 18 কিমি প্রতি ঘন্টায়। সে ক্লাস 7-এর পাটিগণিত। If the river is 15 m deep, গভীরতাটা বলে দিয়েছে 15 মিটার। The shearing stress between horizontal layers of water will be how much? তার কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি দেওয়া আছে। একটু কষতে হবে, কষে বল কোনটা রাইট অপশন। আর একটু জোরে। অপশন বি। একটা আছে কোথায়, ওরা যদি নিতে চায় ওটা বলবে। তাহলে তো ভলেন্টিয়ার লাগবে, আমি তো গিয়ে ওখানে দিতে পারবো না। কি করে বল করলি? আয় চলে আয়, আসবি? আর কেউ? ভিসকোসিটির ফর্মুলা কি? শিয়ারিং স্ট্রেসটা বের করতে হবে। ভিসকোসিটি দেওয়া আছে, স্ট্রেন রেট বা ভেলোসিটি গ্রেডিয়েন্টটা বার করতে পারলেই হয়ে যাবে। এখানে দুটো পার্ট, একটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট যেমন বার করতে হবে ওটা ইজি, কিন্তু পয়েজের সঙ্গে পাস্কাল সেকেন্ডের একটা কনভার্সন দরকার, তবে রেজাল্টটা মিলবে। নইলে কিন্তু ওরা করলো ওদের কমন কিনা বা কোনো রকম নিজেরা ক্যালকুলেশনও করতে পারে, প্রিভিয়াস প্র্যাকটিস থেকেও হতে পারে, যেহেতু স্ক্যানারে দেওয়া সেটা সলিউশনও খুঁজে পেতে পারে, কিন্তু যেখানে আলোটা ফেললে বোধহয় দেখা যাবে না, এই আলোটা দেখা যাচ্ছে না। দেখ আমি ভিসকোসিটিটা যেটা 10⁻⁻² পয়েজ লেখা আছে সেটাকে কনভার্ট করেছি 10⁻³ পাস্কাল সেকেন্ডে। এটা একটা জরুরি ট্রান্সফরমেশন। আর কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে ভেলোসিটিটা, সেটাকে বের করতে হবে মিটার পার সেকেন্ডে, যার জন্য বললাম যে ক্লাস 7-এর পাটিগণিত। এবার ভেলোসিটি গ্রেডিয়েন্টটা বার করতে হবে, ডেপথটা দেওয়া আছে তার রেসপেক্টে।
বজ্রগুণন করে সিম্পলিফাই করলে রেজাল্টটা আসছে 3.33 ইন্টু 10⁻⁻4। কোথাও রেজাল্টটা নেই, তাহলে ওটার কাছাকাছি কোন অর্ডারে যাচ্ছে? 3.33 মানে নিয়ার অ্যাবাউট 4, মানে 0.4 ইন্টু 10⁻³ সেই অর্ডার করে অফ দ্য অর্ডার অফ 10⁻³ করা হয়েছে। বাকি অপশানগুলো দেখ ক্লোজে নেই, অপশানগুলো যাই আর কাছাকাছি কিছু নেই। যদি 10⁻⁻4 থাকতো তাহলে কিন্তু ওটার ক্লোজে হতো, কারণ এখানে যেগুলো আছে তার ক্লোজেও 10⁻³ কিন্তু তার কত টাইম? 0.3 টাইমস। কিন্তু যদি এখানে আরেকটা অপশানে 10⁻⁻4 থাকতো তাহলে ওটা আরও বেশি ক্লোজ হতো। তখন কিন্তু অপশানটা এইরকম বেশ কিছু ক্যালকুলেশন আসে এই জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার থেকে, যে এক্স্যাক্ট রেজাল্ট মেলে না, তোকে দেখতে হবে কাছাকাছি রেজাল্ট কতটা আছে তার উপর। যদি এখানটা ফলো করতে কারোর অসুবিধা হয়, এগুলো অলরেডি ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে দেখে নিতে পারি। যারা জাস্ট সেকেন্ড ক্লাসে, খুব বেশি হলে 1.5 ঘন্টা ক্লাস হয়েছে, তার মধ্যেই অসহিষ্ণু হয়ে পড়ছে, মারামারি করছে, জায়গা চেঞ্জ করছে, দে আর অ্যালাউড টু গো আউটসাইড। ইফ ইউ ওয়ান্ট ইউ মে লিভ, but please, it's our earnest request not to disturb the whole environment. Please don't mind if you don't do this. এটা কি বোঝা গেল? এটা কিন্তু আমি রেসপন্স, একজন উত্তর দিয়েছে, দিয়ে তারপর দুজন মিলে মারামারি করতে শুরু করে দিয়েছি। আমরা কিন্তু যখন কোনো এমসিকিউ এর অ্যান্সার দিচ্ছি তখন আমরা বুঝতে পারছি না, ওই টাকটুক করে, সে ছোটোবেলায় খেলতাম না 10-20 করে, তার স্টোন পেপার সিজার কাইন্ড অফ, যদি সে এক্সপ্লেনেশনটা না পারে, যে ওরা ওখান দিয়ে পর, তোরা কি থাকবি না বেরোবি? মোশনে থাকবি না, আইদার ভেতরে থাকবি অথবা বাইরে যাবি। থার্মোডায়নামিক্স এবং কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এখান থেকে আমরা একটা কোশ্চেন দিয়েছি। প্রচুর কম্পিটিটিভ পরীক্ষায় একাধিক থাকে, যেমন নিটেরই এটার ওয়েটেজ থাকে সব মিলিয়ে 3 থেকে 4টে। আমাদের যেহেতু একাধিক সেট আছে, বিভিন্ন এরা থেকে দেওয়া আছে, এই জায়গাটা ক্লাস 11-এর একদম শেষের দিক বলে অনেকেই একটু নড়বড়ে থেকে যায় বা স্কিপ করে যায়। অসিলেশন একদম লাস্ট, কিন্তু অসিলেশনের পার্ট হচ্ছে একটা, কোনো কম্পিটিটিভ পরীক্ষায় থাকে, কোনো কম্পিটিটিভ পরীক্ষায় নাও থাকে, কারণ অসিলেশন থেকে না দিলে ইএমওএফ থেকে এরকম দিলে হয়ে যায় একই কনসেপ্টের কোয়েশ্চেন। কিন্তু থার্মোডায়নামিক্স, কাইনেটিক থিওরি বাদ দিলে কিন্তু শিওর শর্ট তোমার 3 থেকে 4টে কোয়েশ্চেন বাদ হয়ে যাবে। খুব সহজে আসে কিন্তু কনসেপ্ট, 2 moles of helium gas are taken over the cycle ABCDA। দেখা যাচ্ছে গ্রাফটা, একটা পিটি ডায়াগ্রাম দেওয়া আছে। এবার তার ওয়ার্ক ডান অন দ্য গ্যাস তোমাকে ক্যালকুলেট করতে হবে। প্রতিটা সলিউশনে দেখো মাইনাস সাইন দেওয়া আছে, কারণ অ্যাজ পার কনসেপ্ট অফ থার্মোডায়নামিক্স, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইজ পজিটিভ and work done on the system is negative. That's why negative sign comes. এইবার হচ্ছে ক্যালকুলেশনটা কি হবে, what will be the right option? বল, বি। তুই কি বলছিস? 2 রাইট অ্যান্সার। কিভাবে করা হয়েছে? যেহেতু পিটি ডায়াগ্রাম কনস্ট্যান্ট প্রেশার, তাহলে এটা কি প্রসেস? আইসোবারিক প্রসেস। তাহলে তার ক্ষেত্রে কি হবে? পিভি ইকুয়াল টু এন আর টি, টি মিনস টি এ মাইনাস টিবি। 2 মোল গ্যাস দেওয়া আছে, এন ইকুয়ালস টু 2, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। শুধু দুটো জিনিস বুঝতে হবে। এখানকার অপশানটা, যেহেতু এটা আমরা একটা মডেল কোয়েশ্চেন থেকে নিয়েছি তাই অপশান দিয়েছি, এটা আরও ভালো কোয়েশ্চেন জেনারেট হয় যদি দুটো প্লাস দুটো মাইনাস ভ্যালু দিয়ে দেওয়া থাকে। এখানে তো আরামসে যদি এটা অপশান থাকতো বিতে -400 আর সিতে +400 আর, তাহলে কিন্তু অনেকের কনফিউজ হওয়ার জায়গা থাকতো।
কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে আমরা একটা আরো সিম্পল কোশ্চেন নিয়েছি, কিন্তু এই কোশ্চেনটা একাধিকবার রিপিটেশন দেখা যায়। এটা তোরা মুখে মুখেই পারবি, এর কোনো এক্সপ্লেন, এটা সব হাত উঠে যাওয়া উচিত। স্পেসিফিক হিটের ফর্মুলা কি? গামা ইজ ইকাল টু 1 প্লাস, এসে গেছে উত্তর। জাস্ট এপাশ ওপাশ করে রাইট অপশন হচ্ছে সি। এত মুছড়ে পড়েছে কেন সবাই? আমি তো বললাম, যদি যাদের মানে এতটা একদম কিরকম নিষ্প্রাণ, হয় গোলমাল করছে, নয় মুখ ভার করে বসে আছে। 11 থেকে তাহলে আমরা কটা কোশ্চেন আলোচনা করলাম? প্রথমে দুটো, এরপরে এখন অবধি তিনটে। ওদিক থেকে আমাকে না করেছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিছুতেই করবে না, কিন্তু দুটো কঠিন পার্ট যেখান থেকে আসে, একটা হচ্ছে রোটেশনাল মোশন আর একটা হচ্ছে এদিকে হচ্ছে অসিলেশনাল ওয়েভস, মানে সরল দোলগতি। এই দুটো করে নিয়ে আমরা 12-এ চলে যাব। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যাবো না যাবো, মেল ভয়েস পেয়েছি, ছেলেদের তরফ থেকে পেয়েছি, যাবো। কোশ্চেনটা কত সহজ দেখ। A force F acting on a body depends on its displacement. How? F varies as s to the power minus 1/3. The power delivered by F will depend on displacement. Option. তোরা যখন কোশ্চেনটা স্ক্যান করবি তখন দেখবি গ্রাফটা নেই। এই গ্রাফ দিয়ে অনেক সময় এটা একটা কোশ্চেন দিয়েছে, আগেই আমরা করলাম যে গ্রাফটা কেমন হতে পারে। দুটো কোশ্চেনের মিক্সচারও তো হতে পারে, কোথাও গ্রাফ দিয়ে ইকুয়েশনটা জানতে পারে, কোথাও ইকুয়েশন দিয়ে গ্রাফটাকে জানতে পারে। ওই জন্য এই গ্রাফটারও নেচার কেমন হতে পারে আগের কোশ্চেনের কন্টিনিউয়েশন অনুযায়ী এটা ড্র করা আছে। তোরা কোশ্চেন স্ক্যান করলে কিন্তু এই গ্রাফটা পাবি না। এইবার এটা যেই অপশানে বলবে কেউ, তাকে খাতা পেন নিয়ে কষতে হবে। যদি খাতা পেন না কষে কেউ হাট করে হাত তুলে বলে দেয়, তাহলে আইদার ওই উবু 10-20 গোনা হয়েছে, অথবা AI, ChatGPT, প্রিভিয়াস ভিডিও, হোয়াটএভার। এটা করতেই আমাদের দুটো জিনিসই লাগবে, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। ফোর্স ভ্যারিজ উইথ s to the power minus 1/3। ফোর্স মানে m ইন্টু a, একদম ক্লাস 7-এর পড়া নিউটনিয়ানস মোশন থেকে। কিন্তু সেই অ্যাসিলারেশনটাকে আবার কিভাবে করা যায়? টাইম ডেরিভেটিভ অফ ভেলোসিটি ডিভি ডিটি, সেটাকে স্পেস ডেরিভেটিভের রেসপেক্টে করলে কি হবে? ডিভি ডিএস ইন্টু ডিএস ডিটি। আবার ডিএস ডিটি মানে কি? টাইম রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, নাথিং বাট ভেলোসিটি, সরণের পরিবর্তনের হার। কি বলে তাকে? বেগ। তাহলে অ্যাসিলারেশনের সঙ্গে বেগের ইকুয়েশন আসছে দেখ, a is equal to dvds into v। আবার f যদি s to the power minus 1/3 সঙ্গে ভ্যারি করে, অ্যাসিলারেশনও তাই ভ্যারি করবে, কারণ এখানে আমরা ধরে নিচ্ছি মাসটা কনস্ট্যান্ট। তাহলে ফাইনাল ইকুয়েশনটা এইটুকু দেখ, লেফট সাইডের পার্টটুকু বোঝা গেল কি করে? a is equals to, এর জায়গায় বসালাম আমি v ইন্টু ডিভিডিএস। এটা না পড়লে বোঝা যাচ্ছে না, লাইটটা এত লালের ওপর লাল তো। এই ইকুয়েশনটা কি করে হলো বোঝা যাচ্ছে? এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করলে ভি ডিভি রেখে ওদিকে s টু দি পাওয়ার minus 1/3 ds করলে ইন্টিগ্রেশনে কি হয়? x টু দি পাওয়ার n dx কি হয়? বাই n প্লাস 1, ঠিক তাই হয়েছে। -13 প্লাস 1 বাই 1 -13 প্লাস 1, কনস্ট্যান্টটাকে অ্যাডজাস্ট করেনি, ইকুয়েশনটাকে তুলে ভ্যারিজেস করে দিয়েছে।
কিন্তু পাওয়ারটা যে -1/3 থেকে কিভাবে +2/3 আসছে এটা বোঝা গেল। একটা এমসিকিউ যার মার্কস 4 নম্বর, কতটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার থাকলে, এই ধরনের প্রবলেমগুলোর সঙ্গে কতটা ফ্যামিলিয়ার থাকলে এটা তাড়াতাড়ি কষা যাবে। আমি এটা দিয়েছি একটা নর্মাল ফাংশন, এটা সাইন কস ফাংশনও আসতে পারে, এটা এক্সপোনেনশিয়াল ফাংশনও আসতে পারে। লেফট সাইডটা তো কমন, এ ইজ ইকালস টু যে করা যাবে ডিভিডিএস ইন্টু ভি, এই পার্টটা কমন, এটা মাথায় রাখতে হবে। বাকি পার্টে ইন্টিগ্রেশনটা চেঞ্জ হবে কি, যে ফাংশনটা কি দিচ্ছে, এক্সপোনেনশিয়াল না অ্যালজেব্রিক না ট্রিকোনমেট্রিক, সেই অনুযায়ী রেজাল্টটা আসবে। একটা সুবিধা সেটা হচ্ছে রেজাল্টটা আসার পর আমার কাছাকাছি কি, মানে এমসিকিউ থাকলে একটা সুবিধা তো চোখে আনসারটার সম্বন্ধে একটা ধারণা থাকে। এই জায়গাটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই রকম ম্যাথামেটিক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মের কিন্তু থাকবেই। যদি না হয় এখানে কাউন্সিলের সাথে যোগাযোগ করবি, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, তখন আমরা যেমন বকছি এখন, তখন আমাদের গিয়ে বকে দিয়ে আসিস। কিন্তু এই জায়গাটা 11 থেকে তাহলে আমরা যদি সিনপসিস করি, যে পার্টগুলো ডাইমেনশন, ইউনিট ডাইমেনশন, তারপরে কাইনেমেটিক্স থেকে গ্রাফ, এখানে দেখ গ্রাফ থেকে ইকুয়েশনে গেলাম, ওটা ইকুয়েশন থেকে গ্রাফে এলাম। এরপরে রোটেশনাল মোশন, মোমেন্ট অফ ইনার্শিয়া, এগুলো আমাদের স্লাইডে, একাধিক স্লাইডে আছে, আজকের সময় পাবো না, কিন্তু তোরা মিস করবি না, কারণ আমি অন্য ক্লাসে বলেছি, অন্য টিচাররা তাদের ক্লাসে বলেছেন, ওইগুলোকে একটু পড়ার ফাঁকে ফাঁকে, যেমন একটু টিভি দেখিস, একটু হোয়াটসঅ্যাপ করিস বন্ধুদের সঙ্গে, ওই ফাঁকে ফাঁকে একটু একটু করে প্লে করে দেখবি, তাহলে মানে কনসেপ্টগুলো আমার মনে হয় রিভাইজ হয়ে যাবে। এটা যেহেতু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হলো, 11 পার্ট থেকে প্রায় 6-7টা কোশ্চেন আলোচনা হলো, আমি আর অসিলেশনে যাচ্ছি না, এবার 12 পার্টে আসছি, 3rd 4th সেমিস্টার। ইলেকট্রোস্ট্যাটিক্স, ক্যাপাসিটার কম্বিনেশনের একটা কোয়েশ্চেন, একটা আছে রেজিস্ট্যান্স কম্বিনেশনের কোয়েশ্চেন, দুটোর মধ্যে একটা আলোচনা করলেও একটা আইডিয়া পাওয়া যাবে। কোয়েশ্চেন কি আমাকে প্রতিটাই পড়তে হবে, না এখন পোডিয়াম সরিয়ে দিয়ে এখানে স্ক্রিন বড় করে দিয়ে দেখা যাচ্ছে? কোয়েশ্চেনটা কজন দেখতে পাচ্ছে না হাত? সবাই দেখতে পাচ্ছে। কোয়েশ্চেনটা কজন বুঝতে পারছে না? ইংলিশ ভার্সনে লেখা আছে বলে বোঝার অসুবিধা এরকম কিছু? ক্যাপাসিট্যান্স মানে হচ্ছে ধারক, বিভিন্ন ধারকত্বের কতগুলো ধারককে দেওয়া আছে, তার প্রথমটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে, হোয়াট উইল বি দ্য আনসার? 10 ভোল্ট, তাই তো? তাই তো বলছি আমি, 10 ভোল্ট। কিভাবে করা হচ্ছে? সবার প্রথম দুটো 3 মাইক্রোফ্যারাডকে দেখা যাচ্ছে ইন প্যারালাল কম্বিনেশন, সমান্তরাল সমবায় রয়েছে, তাদের তুল্য ধারকত্ব কত হবে? 3 + 3 6। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তুল্য ধারকত্বের যা ফর্মুলা, ধারকের ক্ষেত্রে তার উল্টোটা। তাহলে পরের সার্কিটটা একটু সিম্পলিফাই করলে কেমন দেখতে হয়? এই যে বাদিকে করা আছে, এখন আর 5টা নেই, এখন হয়ে গেছে আমার 4টে ধারক। এই 4টেই হচ্ছে শ্রেণীতে। তাহলে ফর্মুলা কি? 1/R সিরিজ যেমন করি, সেটা 1/C সিরিজ, 4টেরই 1/, ওটাকে ক্যালকুলেশন করলে কি হয় দেখা যাচ্ছে 1 মাইক্রোফ্যারাড। চার্জটা কি হবে? Q = C × V। V দেওয়া আছে, C বার করে ফেলেছি, ক্যালকুলেট করলে আসছে 60 মাইক্রোকুলম। তাহলে পোটেনশিয়াল ড্রপ উইল বি 60 মাইক্রোকুলম বাই 6। এভাবে আরও কম্বিনেশন দিতে পারে। এটা একটু সহজ দিয়েছি, একটু কঠিন হলে কি হয়, ক্যাপাসিটার একটা সহজ দিয়েছি বলে রেজিস্ট্যান্সটা আরেকটু কঠিন নয়, আরেকটু কমপ্লিকেটেড, জটিল। এরকম জটিল ক্যাপাসিট্যান্সও দিতে পারে।
এটা দেখা যাক কি হবে। অ্যামিটারের রিডিং মানে ওই যে এটা দেখা যাচ্ছে ওর মধ্যে দিয়ে কি মাপতে হবে? অ্যামিটারের রিডিং মানে কি মাপতে হবে? ভোল্ট এসছে, কারেন্ট এসছে, ভোল্টও এসছে, কারেন্ট মানে কি? তা বাংলা কথাটা কি? তড়িৎ মাপবো কি? তড়িৎকে মাপা যায়? প্রবাহ মাত্রা। এখানে সিম্পলিফাই কর, এটার অপশন কি হবে? এটা আবার মুখে মুখে হবে না, আগেরটা মুখে মুখে হয়ে গেছে। ডিজিটগুলো সোজা ছিল, সার্কিটটাও সোজা ছিল। এই সার্কিটটাকে দেখ তিনটে স্টেজে সোজা করা হয়েছে। প্রথমে এই যে এরকম ভাবে লুপ করা ছিল দুটো ত্রিভুজ ত্রিভুজ, ওই দুটো নিজেদের মধ্যে প্যারালাল কম্বিনেশন। কারা কারা? একটা করে 3, একটা করে 6। শ্রেণী সমবায়ে কিন্তু সমান্তরাল সহজে যোগ করে দেওয়া যাবে না। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে? ওই 1/, ফর্মুলা 3 × 6/3 + 6। তার মানে একটা প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্স হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 2, তাই তো? 3 × 6 = 18/3 + 6 9। তার মানে ওই যে 3, 6-এর প্যারালাল গুলো দেখ তার পরের সার্কিটটাতে করেছে, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসছে? 2 করে। যে মুহূর্তে সেকেন্ড সার্কিটটা করলাম, মানে আমার যে সার্কিটটা কোয়েশ্চেনে দেওয়া ছিল ওটাকে যদি ফার্স্ট ধরি, লেফট সার্কিটটা হচ্ছে সেকেন্ড, আর এখন আমি সেকেন্ড সার্কিট বলে যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি থার্ড, ফাইনাল সার্কিটটা হচ্ছে ফোর্থ। এই করে করে সার্কিটগুলোকে সহজ করা হয়েছে। তাহলে দুটো 2 ওহম, তার সাথে আবার আরেকটা 2 ওহম প্যারালালে, ওই দুটো 2 ওহমের মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2, 2, 4। আবার ওই 4 আর 2 প্যারালাল, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 2 × 4 প্লাস 2 + 4, একই ফর্মুলায় যেটা 6, 3 হয়েছিল। তার মানে 3 বার করে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হচ্ছে। কতটা ফাস্ট বের করতে হবে? আমার সময় তো অনন্ত নয়, নর্মাল পরীক্ষাতেই আমার সময় ফুরিয়ে যায়, কম্পিটিটিভে তো আরও মুশকিল। এক ঝলক দেখে মনে হবে সবই অচেনা। আবার ওভার কনফিডেন্সের সোজা প্রশ্নগুলো না কষে করতে গিয়ে মুখে মুখে শুরুই করেছি আমরা ডাইমেনশন অ্যানালিসিস ভুল দিয়ে। তাহলে স্পিড, কোশ্চেন চেনা, স্পিডের সাথে সেটা ক্যালকুলেট করা, এবং অবশ্যই কনফিডেন্স তোদের ভেঙে দিতে আমরা আসিনি, বকাঝকা করছি মানে এই নয়। শেষ মুহূর্ত অবধি যেটা রাখতে হবে সেটা কনফিডেন্স দ্যাট আই ক্যান ডু ইট। যা করব, দিনটা আমার, মাঠটা আমার, 2 বছর ধরে যা পড়েছি, ভুল করে ঠিক করি, আমি করে আসবো, আমি জিতে আসবো। রেজাল্ট বেরোলে তো বোঝা যাবে জিত না হার, পরীক্ষার সময় তো জিতের কনফিডেন্স রাখতে কি ক্ষতি আছে? সেই কনফিডেন্স থেকে আমরা টোটাল রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করলাম। এই 0.8টা কেন করতে হলো? পাওয়ার সাপ্লাইটা রেজিস্ট্যান্স আছে, সেটা সিরিজে আছে, ভুল হয়ে যায় এই জায়গাটাতেই। ছোট্ট করে দেওয়া থাকে সার্কিটে, ওই সার্কিটটা এত ক্লামজি, ওটাকে ইজি করতে করতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওই 0.8টাই অ্যাড করতে ভুলে যায়। ওটার ভুল হলে তো সমস্ত ডেটা ভুল হয়ে যাবে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স যদি পেয়ে যায় আর কোনোই কাজ নেই, ভোল্টেজ দেওয়া আছে 14 ভোল্ট, ওহমের সূত্র, কেল্লা ফতে। কত আসছে অপশন? অপশন সি 2.18। এই পোর্শনটা থেকে একটু বলে রাখি, যেগুলো হয়তো আমাদের স্লাইডে নেই। যদি এই সিরিজ প্যারালাল কম্বিনেশনের উপর জোর দেয় তখন তাহলে ওহমের সূত্র দিয়েই কাজ চলে যাবে। আর এই ভোল্টমিটার, অ্যামমিটার এগুলো চেনা, এরা কি মাপে, কি কম্বিনেশনে থাকে। যদি এটা ভোল্টমিটার থাকতো তাহলে তখন সেটা কি কম্বিনেশনে থাকতো? প্যারালালে। তখন কি মাপতে হতো আমাদের? ভোল্ট মানে বিভবটা। এই পার্টগুলো যেমন আসে, অন্যদিকে কিন্তু কার্চফস ল অ্যাপ্লাই করে সে আইদার কেসিএল অথবা কেভিএল অথবা বোথ কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে কিন্তু সেই প্রবলেমও আসে। এখন ওটা আসার টেন্ডেন্সি একটু বেশি। ওটা আমরা প্রিভিয়াস সিজিপিগুলো, যেটা কাউন্সিলে হয়েছিল, যেটা অন্যান্য জেলায় ফার্স্ট ফেজে হয়েছিল, সেখানে এত বেশি করে করিয়েছি বলে এই পার্টটাতে আমরা এই কম্বিনেশনগুলো রেখেছি। তোরা সব কটাকে একটু চেষ্টা করিস কম্পাইল করে ফলো করার, আর নিজেদের কাছে তো প্রচুর বই আছে।
বায়োসাভার্স ল, ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। এই জায়গাটা থেকে একটা কোশ্চেন দিতে বলা হয়েছে। তোদেরকে যদি বলা হয় বল তোরা কোশ্চেন সেট করতে গেলে অন্তত 5-7টা নিয়ে আসবে। তাহলে আমার এই সেটটাই রয়েছে বায়োসাভার্ট ল পোর্শন থেকে, আদার সেটগুলোতে আছে কোনোটা ম্যাগনেটিজম, প্যারাডায়া, ওই কনসেপ্ট থেকে। ফলে একটা ক্লাস করলাম, একটা ক্লাসে কিছুটা শুনলাম, তাহলে কিন্তু আমরা প্রপার গাইডেন্সটা পাবো না। এখানে একটু দেখে নিই কী বলেছে। এটা খুব সোজা কোশ্চেন, কারণ আগে অত জটিল একটা ক্যালকুলেশন করার পর একটু সোজা না দিলে আমাকে আর বলতে হবে না বাবা বেরিয়ে যাবার, উঠে বলে ম্যাম টাটা বাই বাই চললাম। তো একটু তো সোজা বসিয়ে রাখার জন্য দিতে হবে। এটা তোরা মুখে মুখে করতে পারবি, বল। ওরা অনেক কিছু ডিসকাশন করছে, আসবে উত্তর একটা। ওই সাদা ইউনিফর্মদের, ওই হোয়াইট ইউনিফর্মের দিক থেকে একটা উত্তর আসবে। গভীর বৈঠক চলছে। দুই, ঠিক। বায়োসাভার্স ল হচ্ছে μ0/4π IDL ক্রস R/R², জেনারেল ফর্মুলা। এবার যখন আমি সেটাকে ভেক্টর ফর্মটাকে ম্যাগনিটিউড ফর্মে নিয়ে আসছি, একটা সার্কুলার ওয়্যারের ক্ষেত্রে এসে দাঁড়াচ্ছে, লুপের ক্ষেত্রে μ0I5/4πR। এখানে প্রবলেমে বলে দিয়েছে যে phi = π/2। তাহলে ক্যালকুলেশন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা প্রথম কে বললো 2 এখান থেকে, কি নাম তোর? জোরে অহনা। অহনার জন্য একটা হাততালি হয়ে যাক। অহনা এটা একদম সাথে সাথে যখন থেকে আমরা কোশ্চেন করছি ওর সাথে সাথে মুখে মুখে করে ফেলেছি। এই ধরনের প্রবলেমও দেখবি, এটা খুব সম্ভবত নিট 23-এ ছিল, খুব সম্ভবত। খুব বোরিং হয়ে যাচ্ছে ক্লাসটা। ফেজার ডায়াগ্রাম মনে আছে? অল্টারনেটিং কারেন্টস, এতগুলো টপিক, 19টা টপিক আছে। 19টা টপিক থেকে 20টা প্রশ্ন আছে। তাহলে প্রশ্ন আসবে ম্যাম কোনটা ডাবলিং করেছে? ডাবলিং হয়েছে অপটিক্সে। অপটিক্স মানে আলোক বিজ্ঞান। অপটিক্সে অত বড় এরা। তাহলে 20টা প্রশ্নের মধ্যে আমরা এক একটা ক্লাসে আমাদের মিনিমাম 10 থেকে 12টা কোশ্চেন আলোচনা করার একটা টার্গেট দেওয়া। আমরা অলরেডি বোধহয় কাছাকাছি চলে গেছি নাকি, তাই গেছো? এখান থেকে করলাম 3টে কোশ্চেন, এই গ্রুপ থেকে 3টে করেছি, প্রতিটা থেকেই 3টে করে করেছি মিনিমাম। মানে 3 তারিখে 9 হয়েই গেছে। এরপরে বাইরে গিয়ে আরও 3টে করলে 12 হয়ে যাবে। তার মধ্যে অবশ্যই অপটিক্সটা আগের ক্লাসে করা হয়নি, করতে হবে। এটা দেখ খুব সোজা। এটা যখন শুরু করেছি একটু বলে যাই। এটা LCR সার্কিট, তোরা LR সার্কিট করেছিস, CR সার্কিট করেছিস, LCR করেছিস। এইটা দেখ উইদাউট R সার্কিট। এই প্রবলেমটা দেখে যতটাই কঠিন মনে হবে সলিউশন ততটাই সোজা। তোরা গিয়ে খুঁজবি আরটাকে, খুঁজবি তো, কারণ যে কোনো, এমনকি তোরা LCR প্যারালাল সার্কিটও করেছিস, কিন্তু আরই নেই। আর নেই মানে এটার কোনো ইকুয়েশনের দরকার পড়বে না। এটা হবে ফেজার ডায়াগ্রাম। ফেজার ডায়াগ্রামে কি বলছে? এল এর সাথে আর π/2 একটা ল্যাগ করে, ক্যাপাসিটার π/2 লিড করে। তাহলে যদি আরটাকে অফ করে দিস, এল আর আর এর মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে? পাই, জাস্ট 180 ডিগ্রি। এই ফেজার ডায়াগ্রামটা, এই কনসেপ্টটা বুঝতে পারলে যে এটা কোনো ইকুয়েশনের দরকার নেই, এটা ফেজার ডায়াগ্রাম থেকে আসবে, তাহলে একদম ছোটোবেলারও না, মানে প্রাইমারি স্কুলে যাওয়ারও আগে বাড়িতে যখন মা করগোনা শিখিয়েছিল, যোগবিয়োগ শিখিয়েছিল, নাথিং বাট ইট। যে দুটো ভ্যালু থাকবে, যদি আর না থাকে, সব থেকে ট্রিকি প্রবলেম অথচ সব থেকে সহজ, দুটোর মধ্যে ডিফারেন্স করলেই এসে যাবে। একটা 300 একটা 400 দেওয়া, এখানে মডিউলাস ভ্যালু, ওই জন্য ডিফারেন্স সাইন দিয়েছি দেখ, মানে মাইনাস দেয়নি, যেটা থেকে বড় বার করে মড ভ্যালুটা নিয়ে নেওয়া।
হোয়াট উইল বি দ্য আনসার? 300 মাইনাস 400, 100। কোশ্চেনটা দেখে যতটাই কঠিন মনে হচ্ছিল, কোশ্চেনটার সলিউশন ততটাই সহজ যদি আমাদের এই ধরনের প্রবলেম কিছু আগে ছবিটা থাকে মাথায়, এই ধরনের প্রবলেম কিছু আমরা আগে কষে থাকি। তাহলে থার্ড সেমিস্টারে যে ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রিসিটি, ইলেকট্রোডাইনামিক্স, এসি কারেন্ট সবগুলোই মোটামুটি হলো। এইবার আমরা চলে আসছি 12-এর একদম লাস্ট ফেজে, ফোর্থ সেমিস্টার। ইএম ওয়েভ। ইএম ওয়েভ 3 নম্বরের কোয়েশ্চেন বলে থার্ড সেমিস্টারেরই পেছনে ছিল, কিন্তু ইএম ওয়েভ আবার ফোর্থ সেমিস্টারেও লাগবে। এটাও ট্রিকি কোশ্চেনের ফিজিক্সে খুব বেশি কঠিন প্রশ্ন আসে, ওই যে সেলফি তুলছে ওরকমই। হ্যালো স্যার, এখানে এসে সেলফি তোল না, আমার ফটোজেনিক ফেস কিন্তু খারাপ উঠবে না ছবি, চলে শুধু নিজেদের ছবি নিয়ে কি করি, আয় চলে চলে। ইএম ওয়েভটাও বোঝাবে আমাকে, একদম চুলটা তো পুরো ব্যান্ডেজ স্টারের মতো, আয় চলে। আমরা যখন স্কুল ইউনিফর্মে পরে, মানে স্কুল ইউনিফর্মটা যদি আমিও পরে আসতাম, আই এম ভেরি সরি টু সে দ্যাট, কোনো ভুলভাল কাজ করি, অসম্মানটা কিন্তু আমার স্কুলের হয়। নিশ্চয়ই একটা, এটা কি শুধুই পড়তে এসেছিস? পরীক্ষার পরে টিচারদের সাথে এসেছিস, বন্ধুদের সাথে এসেছিস, একটা আউটিং, লাঞ্চ ব্রেক আছে, একটা খাওয়া দাওয়া সব হবে। কিন্তু এটা মনে হয় না যে যখন, আমি তো শুরুতেই বলেছি, যাদের বোর লাগছে, যার জন্য 2-3টে কোশ্চেন কঠিন সিলেক্ট করার পরই আমাদের মাথায় ছিল যে 1-2 সোজা দিতে হবে, তা নাহলে ওরা বোর ফিল করবে। তো মোবাইল উঠিয়ে সেলফি দাও, 1-2 আমি চেষ্টা করছি যাতে না দেখা যায়, একটু কন্টিনিউয়াস চলছে। দিস ইজ ভেরি মাচ ইনসাল্টিং, রাইট? ইফ ইউ হ্যাভ এনি অবজেকশন you can leave, I repeat. If not, then be patient. আর 10 মিনিট নেব, তারপরে তো লাঞ্চের মধ্যে বিরিয়ানি কিছু থাকবে, ওটা ভেবেই মনে খুশি না। আবার বোধহয় বললাম, আমি কিন্তু জানি না, তোরা তবু কাছে থেকে এসছিস, না পেলে আবার আমাকে তেড়ে আসিস না, কিন্তু ভালো কিছু থাকবে অ্যাজ পার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। ফর দ্য প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস একটা ইকুয়েশন দেওয়া আছে, সাইনোসয়েডাল ইকুয়েশন, E is equal to E0 sin omega t minus kx, B is equal to B0 sin omega t minus kx। যে একটু আগেই বলছিলাম যে ওয়েভস যদি নাও পড়ি, SHM এ যদি নাও পড়ি, সেটা আমি গিয়ে ইএম ওয়েভে পেয়ে যাব। কোনো না কোনো প্রবলেমের ধরন আলাদা থাকবে। ওখানে কি প্রবলেমটা আছে দেখে নিস, আরও 2টো সেটে কি আছে দেখে নিস, আলোচনা করার সুযোগ আমরা শুধু ইএম ওয়েভটাই পাচ্ছি। The ratio of average electric energy density to average magnetic energy density. Just দুটোর আমি যদি ইকুয়েশন জানি, দুটোর কাটাকুটি করলে, সাবস্টিটিউশন করলেই রেজাল্ট চলে আসবে। এই রেজাল্টটা ভেরি ওয়েল নন, খুব চেনা প্রশ্ন, উত্তর আসে 1, তাই তো? মেয়েরা কেউ ছটফট করছে, কিভাবে একটু দেখে নিন। 15 অবধি কটা বাজে? 10 মিনিট ধরো, দুটো। হ্যাঁ, দিদি একটা 15তে আপনি যদি ছাড়েন, ঘোষণাটা দিয়ে দিচ্ছি তাহলে। এখন বললে এখন বেরোতে থাকবে, আর একটু পরে। আপনার শেষ করে, আপনি শেষ করুন। হ্যাঁ, আর কি 1 by 1 যাবে না পুরো একবারে বেরোবে? পুরো একবারে আধ ঘন্টা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর 5টা মিনিট পর দুটো কঠিন জিনিস আছে, নইলে উসখুস করে এমনিতেই সেলফি তুলছে, বকা খাচ্ছে। কি বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে না? বলতে হবে আমাকে মিনিমাম আরো 2 বা 3টে প্রশ্ন একটু একটু হলেও আলোচনা করতে হবে। তারপরে স্যার এসে গেছেন ঘোষণা করতে। কিসের ঘোষণা? টিফিন না, লাঞ্চ। টিফিন মানে তো স্ন্যাক্স, স্টার্টার কিছু, প্রপার লাঞ্চ। তাহলে যাদেরকে দুষ্টুমির জন্য আটকে রাখা হবে তারা পরে যাবে লাঞ্চে, ফুরিয়ে যাবে না, কিন্তু তারা ঠিক করে খেতে পারবে না, তাড়াহুড়ো করে খেতে হবে। তাই আর্নেস্ট রিকোয়েস্ট, আর 10 মিনিট দুষ্টুমি করিস না আমাদের। আর 10 মিনিট, কটা বাজে এখন? 11:15, 1:30টায় লাঞ্চ টাইম, 1:25 হচ্ছে তার ওয়ার্নিং, মিড ডে মিলের মতো। সেখানে 11:15টায় ছেড়ে দেবো বলছি,
এইটা আশা করি আর এক্সপ্লেনেশন দরকার নেই। যারা কম বেশি অনেকেই সিরিয়াসলি শুনছে, এটা দেখা যাচ্ছে তো। এই আমরা তো এখানে আর একটা ঘন্টায় তো পুরোটা সলভ করতে পারবো না। আমরা কি করছি, তোদের ওয়েটা বলে দেওয়া, যে কোন এরাতে জোর দেব, কিভাবে প্র্যাকটিস করব, সেই পারপাসটা যদি সলভ হয় তাহলেই আমাদের অর্ধেক কাজ এখানেই হয়ে গেল। বাকি অর্ধেক কাজটা তো পুরোপুরি তোদেরই। আবার না খেলে শরীর ঠিক থাকবে না, তাহলে খাওয়াটা গুরুত্ব দিতে হবে। অপটিক্স, কটা কোয়েশ্চেন দেবো বলেছি অপটিক্স থেকে? কটা বলেছিলাম? দুটো। একটা রয়েছে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে, একটা হচ্ছে লেন্স কম্বিনেশন করে। তোরা ইউভি প্র্যাকটিক্যাল করেছিস তাই তো? ওটা দুটো কনকেভ লেন্স দিয়ে, সরি দুটো কনভেক্স লেন্স দিয়ে। এটা একটা জটিল প্রবলেম হতে পারে দুটো কনকেভ দিয়ে, মাঝামাঝি হচ্ছে একটা কনভেক্স একটা কনকেভ দিয়ে। তাহলে আমরা কাঠিন্য মানের চরম পর্যায়ে যাইনি, আমরা লোয়ার থেকে মিডিওকারে রয়েছি। লোয়ার বা ইজিয়ার হচ্ছে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ফিজিক্সের এটাই ট্রিক, তুই যদি বাড়িতে বসে 1-2 দিন সময় বার করে যত তোর ওয়ার্কিং ফর্মুলাগুলো আছে 4টে সেমিস্টারে, সেই ওয়ার্কিং ফর্মুলাগুলোকে একটা খাতাকে এইভাবে খুলবি, লেফটে ওয়ার্কিং ফর্মুলাগুলো লিখবি, রাইটে তার সিগনিফিক্যান্সগুলো, যে কোন সাইনটা কি সিগনিফাই করছে আর তার ইউনিট কি। যেমন ওখানে একটা পয়েস থেকে পাস্কাল সেকেন্ডের কনভার্সন হলো, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডের কনভার্সন হলো। এই কনভার্সনগুলোও খুব জরুরি। এই ইকুয়েশনগুলো যদি লিখে রপ্ত করতে পারিস, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার অর্ধেক কোশ্চেন অ্যাটেন্ড করা যাবে। শুধু এটা চেনা, এই প্রবলেমটায় কি ফর্মুলা অ্যাপ্লাই করব, ফর্মুলা অ্যাপ্লাই করে ইউনিট কনভার্সন করে ক্যালকুলেশন করে 10% কিন্তু ওইটাই হয়ে যাবে। বাকি 10% থাকবে ভাবনা চিন্তা করার মতো। এই দিক থেকে কিন্তু নির্দ্বিধায় বলতে পারি কেমিস্ট্রি থেকে ফিজিক্স কোশ্চেন অ্যান্সার করা সোজা। কারণ ফিজিক্সে এক্সপ্ল্যানেটারি পার্ট কঠিন, কিন্তু সেটা কম্পিটিটিভে আসার স্কোপ কম। কম্পিটিটিভ যেগুলো আসে সেগুলো ক্যালকুলেটিভ অ্যাপ্লিকেশন বেসড, সেটা কিন্তু পুরোপুরি না বুঝেও অর্ধেক বুঝে অর্ধেক প্র্যাকটিসেও করা যায়। ঠিক তার উদাহরণ হচ্ছে তার ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এই যে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে কি করা থাকে, তার সমস্ত কোথায় সোর্স থাকে, কিভাবে দুটো স্লিটকে S1 S2 কে একটা ছোট্ট ডিস্টেন্স দেওয়া আছে D, ছবিটা দেখা যাচ্ছে ক্লিয়ার? সবাই পড়েছে। একটা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পড়াতে গিয়ে হয়তো স্যার ম্যাডামরা 2 দিন ক্লাস নিয়ে নিয়েছে। কেউ বুঝেছে, কেউ বুঝেনি, কেউ বুঝে প্র্যাকটিসের অভাবে গুলিয়ে ফেলেছে। কিন্তু এখানে যদি সেই বাচ্চাটা এই ছবিটা মনে থাকে, কি কি ডিস্টেন্সের কি, দুটো স্লিট, স্লিটের মধ্যে একটা ডিস্টেন্স, স্লিট থেকে স্ক্রিনের মধ্যে একটা ডিস্টেন্স, কত অর্ডারের ফ্রিঞ্জ তৈরি হচ্ছে, ফ্রিঞ্জ উইথ কত, এই 4টে প্যারামিটার মনে রাখে। এবং ওয়ার্কিং ফর্মুলাটা দেওয়া আছে যে ল্যামডা ইজ ইকুয়াল টু yn ইন্টু টি স্মল ডি ডিভাইডেড বাই n মানে হচ্ছে অর্ডার বা ইন্টু ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন স্লিট অ্যান্ড স্ক্রিন। এই ফর্মুলাটা মনে থাকলেই ওই জিনিসটা ক্যালকুলেট করে একটা 4 নম্বরের MCQ, ভেরি ইজি টু স্কোর আ মার্কস। মার্কস না, 4 মার্কস, একটা কোয়েশ্চেন। কিন্তু নিটের ক্ষেত্রে ওটা একটা কোয়েশ্চেন মানে 4 নম্বরে তুই এগিয়ে গেলি। পারলি না 0, তুই ভুল করলি তুই 5 নম্বরে পিছিয়ে গেলি, -1 হয়ে গেল। একটা তো একটা পারলি না, যারা পারলো 4। এই জায়গাটা খুব মনে হচ্ছে ম্যাম তুমি তো বলে গেলে খুব সোজা, কিন্তু যে এটা বুঝতেই পারছে না এটা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট কোথাও লেখা আছে, প্রবলেমটাই কোথাও লেখা আছে। এটাতে বলে দেওয়া আছে, তাহলে একটা সোজা হয়ে গেল। তাহলে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করা, কোনো জায়গায় কোনো প্রবলেমে সেটা বলা থাকে না। এইভাবে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের যে ছবিটা দেওয়া, যে ফ্যাব্রিকেশনটা, সেটা বলা থাকে দুটো স্লিট আছে এরম ডিস্টেন্সে, স্ক্রিনটা আছে এরম ডিস্টেন্সে। তখন তোকে আগে রিকল করতে হবে এটা তো ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, কোথায় যেন পড়েছি। তারপর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। চিনতে পারলে জাস্ট কাটাকুটি মুখে মুখে, ভ্যালুগুলো তো তাই। এই ফর্মুলাটা হচ্ছে তার কি ওয়ার্ড। এটা সোজা ছিল, এবার একটু সেমি সোজা।
লেন্সের কম্বিনেশন বলা আছে, তাই তো? কি কি লেন্স দেওয়া আছে? কনভেক্স মানে কি লেন্স? উত্তল। কনকেভ মানে অবতল। তার কতগুলো, কোথায় কি বস্তু রাখলে কোথায় কি ইমেজ। একটু কেমন কেমন লাগছে ছবিটা দেখি, তাহলে একটু ক্লিয়ার হয় কিনা। এই অঙ্কটার ভাষায় যা বলা আছে ছবিটাই সেটাই করে দেওয়া আছে। একটা বস্তুর ক্ষেত্রে যেখানে ইমেজ তৈরি হয়েছে সেটাই আবার ওই বস্তুরই ওই ইমেজটা অন্য লেন্সের ক্ষেত্রে সেটা বস্তু হিসেবে কাজ করবে। এই কনসেপ্টগুলো আছে কি নেই? যার এই কনসেপ্টগুলো আছে তার ঠিক মানে 1 মিনিটও লাগবে না ক্যালকুলেশন করতে। যার নেই সে যেমন মানে এই সিরিজটাই যেন চলছে কম্বিনেশনের ওপর। ওদিকে এলআরসিআর এলসিআর সার্কিট এসিতে, ইলেকট্রোস্ট্যাটিক্সে ক্যাপাসিটারের কম্বিনেশন, রেজিস্ট্যান্সের কম্বিনেশন, লাস্ট অপটিক্সে যেটা করছি আমরা সেটা হচ্ছে লেন্সের কম্বিনেশন। লেন্সের কম্বিনেশনে ইউভির যে প্র্যাকটিক্যালটা, যেভাবে তোরা ফোকাসটা ক্যালকুলেট করিস সেটাই প্রবলেম আসে। এইখানে হচ্ছে সেভাবে হবে না, কারণ এটা মিক্সচার হয়ে গেছে দু ধরনের লেন্সে, কনকেভ এবং কনভেক্স। ফর্মুলা তো একই, 1/v মাইনাস 1/u ইজিক্যাল টু 1/f। যদি সদ্বিম্ব বা রিয়েল ইমেজ হয় তখন ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায়, 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f হয়। আর যখন এই জেনারেল ফর্মুলা আমরা কনভেক্স লেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তখন এফটার ভ্যালু পজিটিভ, যখন কনকেভ লেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তখন এফের ভ্যালু নেগেটিভ। একই ফর্মুলা 1/v মাইনাস 1/u ইজিক্যাল টু 1/f এর পরিবর্তে ওটা হয়ে যাচ্ছে কিন্তু মাইনাস 1/f ফর কনকেভ লেন্স। আবার মাইনাস ইউটা হয়ে যাচ্ছে প্লাস 1/u ফর রিয়েল ইমেজ ইন কনভেক্স লেন্স। এই জায়গাগুলোকে যদি একদম এক্সপ্লিসিটলি মাথায় ঢুকিয়ে নিতে পারিস তোর আর তোর বন্ধুর রেজাল্ট আলাদা হয়ে যায়। কেন? কারণ একজন ওই সাইন কনভেনশনটা বুঝে বুঝে ইকুয়েশনটা মডিফাই করে নিয়েছে, আর একজন কিচ্ছু বোঝেনি, সে শুধু যাই পাক, যাই প্রবলেমে পাক সে 1/v মাইনাস 1/u ইজিক্যাল টু 1/f করে। কিন্তু যদি সাইনটা চেঞ্জ হয়ে যায়, ভ্যালু বসানোর পর ক্যালকুলেশনটা তো চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক্যালি রেজাল্টটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখ ক্লিয়ারলি লেখা আছে যে কনভেক্স লেন্স ফর্মস দ্য ইমেজ অ্যাট L1। সেই L1টা আবার কি আছে? তার সেকেন্ড ফোকাস। সেকেন্ড ফোকাস মানে তোরা যেটা পড়েছিস গৌণ ফোকাস, দুটো হয়, একটা মুখ্য ফোকাস একটা গৌণ ফোকাস। সেটাই বলছে যে সেই L1 আবার অ্যাক্ট অ্যাজ ভার্চুয়াল ইমেজ টু দ্য কনকেভ লেন্স। তাহলে সেক্ষেত্রে ওর দূরত্বটা কত হবে? দেওয়া আছে 4 সেমি দেওয়া আছে, ফোকাল লেন্থটা দেওয়া আছে 20। মাইনাস কেন বসিয়েছি? কি লেন্সের ক্ষেত্রে মাইনাস বললাম হয়? কনকেভ মানে অবতল দর্পণ, অবতল লেন্স বলে মাইনাস বসিয়েছি। ক্যালকুলেশন করে আমি বের করে ফেলেছি ভিটা কত, এই জায়গাতেই 3। ভি করে ফেললে আর কি, ম্যাগনিফিকেশন মানে v/u, একবার প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, একবার প্রতিবিম্বের সাইজ বাই বস্তুর সাইজ। পরের অঙ্কটুকু আর 12 থাকলো না, ক্লাস 10-এ চলে গেলাম। কিন্তু এই কম্বিনেশন দিয়ে ভ্যালু পুট করে এই যে ভি ইজিক্যাল টু 5 সেন্টিমিটার বার করা, দিস ইজ নট ইজি ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রায়ার প্র্যাকটিস এক্সপিরিয়েন্স। যদি শুধুই বেড়ানো সেলফি তোলা আউটিং না হয়, যদি সত্যি আগামী মে মাসে নিটের জন্য বা ইকুইভ্যালেন্ট যা পরীক্ষা এপ্রিল মে জুড়ে চলবে তার জন্য তোরা অ্যাসপিরিয়েন্টস হোস, আর যে বললাম দিনটা আমার জয়টা আমার, এই কনফিডেন্সটা যদি ভেতরে থাকে তাহলে যেটুকু সময় আছে দিন রাত জেগে শরীর সুস্থ রেখে সেলফি তুলে বিরিয়ানি খেয়েও অনেক সময় পড়ে থাকি, তারপরে এই কনসেপ্টগুলো ঝালাই কর এবং প্র্যাকটিস করলে দেখবি তোর আগের তুই এর থেকে ডেফিনেটলি তোর আজকের তুই ইমপ্রুভ করবে, আগামীকালের তুই আরও বেটার হবে।